আসসালামু আলাইকুম, মিতা মোস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। যথাযথ প্রস্তুতি এবং শিক্ষক অভিভাবক সহ বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়াই প্রয়োগ করা হয়েছে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি, এমন অভিযোগ শিক্ষাবিদদের। তারা বলেন, শিক্ষানীতি নিয়ে অবহেলা এবং সমন্বয়হীনতার জন্য ধোঁয়াশা তৈরি হয়েছে মূল্যায়ন পদ্ধতি নিয়ে। আর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দাবি, যুগের সাথে তাল মিলিয়ে তৈরি করা হয়েছে নতুন কারিকুলাম। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শিক্ষাক্রমের। গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়নের পর এবছর তা দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে প্রয়োগ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সকল শ্রেণীতে। মূল্যায়ন পদ্ধতিতে 65% লিখিত এবং 35% রাখা হয়েছে কার্যক্রম ভিত্তিক। নাম্বারিংয়ের বদলে থাকছে 7 স্তরের মূল্যায়ন। শিক্ষকরা বলছেন, মেধা বিকাশে নতুন মূল্যায়ন পদ্ধতি সহায়ক হলেও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, অবকাঠামোগত দুর্বলতার কারণে তা বাস্তবায়ন করা কঠিন। দাবি জানান পাঠ্যপুস্তকে সংশোধনী আনার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পাঠ্যপুস্তকটা কতটুকু সমৃদ্ধ, এটা আসলে আমাদের ভেবে দেখা দরকার। কারিকুলামটা সম্পূর্ণ নতুন, এখন শিক্ষার্থীদের বুঝতে একটু কষ্ট হচ্ছে এবং আমাদের শিক্ষকদের পর্যাপ্ত ট্রেনিংয়ের অভাবের কারণে এরাও সঠিকভাবে জিনিসটা পুরোপুরি আয়ত্ত করতে পারেনি। আমাদের মধ্যে একটা জিনিস অস্পষ্ট, সেটি হচ্ছে এটার শেষ পর্যায়ে এই ধারণাগুলো কিন্তু দিনে দিনে স্পষ্ট করা হচ্ছে। আমাদের স্কুলে এমনও কিছু শিক্ষার্থী আছে যাদের হয়তো একটাই মোবাইল, তাও হয়তো বা ম্যানুয়াল মোবাইল, কিন্তু সেটা দিয়ে আসলেই আমাদের যে নতুন শিক্ষা কারিকুলামের কার্যক্রম বা অ্যাক্টিভিটিস সেটা সম্ভব হয়ে ওঠে না। বিশেষজ্ঞরা বলেন, মূল্যায়ন পদ্ধতির আমূল পরিবর্তন দুর্বল করবে শিক্ষা ব্যবস্থাকে। পরামর্শ দেন, শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ করে সক্ষমতা অনুযায়ী শিক্ষাক্রম সংশোধনের। সবার আগে দরকার ছিল সার্বিক প্রস্তুতি নিয়ে আপনার সেই বাজেট বরাদ্দ থেকে শুরু করে টিচার নিয়োগ দিয়ে পর্যাপ্ত একটা স্কুলের পর্যাপ্ত শিক্ষকই নাই। শিক্ষক থাকার কথা 6 জন আছে, 3 জন অথবা 2 জন। এখন কিভাবে তারা কি করবে? পরীক্ষা নিরীক্ষা চূড়ান্ত করে এরপর আপনাকে এক্সপেরিমেন্ট করতে হয়। অথচ আমরা দেখেছি যে নামকা ওয়াস্তে 2-1টা জায়গায় পাইলটিং করেছে, মূল্যায়ন করে এরপর এটা কোটি কোটি বাচ্চার উপরে চাপিয়ে দিল। অন্যদিকে শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা থেকে সরিয়ে এনে বাস্তবিক জ্ঞান অর্জন এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে নতুন কারিকুলাম করা হয়েছে, বলছে এনসিটিভি। অবকাঠামোগত উন্নয়নে আমরা যত টাকা ব্যয় করেছি, আমার শিক্ষকের উন্নয়নের জন্য শিক্ষকের প্রাপ্তি, তার বেতন ভাতা, এগুলোর পেছনে সেই টাকা ব্যয় করিনি। আমাদের চারপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে সেকেন্ডারি লেভেলে লার্নিং লস অনেক কম, এবং সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যে নতুন কারিকুলাম অ্যাপ্রোচে যাচ্ছি সেটা আমার শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী এবং তারা উৎসাহ উদ্দীপনার সঙ্গে অত্যন্ত আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করবার একটা সুযোগ পাচ্ছে। এনসিটিভির চেয়ারম্যান জানান, নতুন কারিকুলামে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিল ও 2018 সালের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে আজ বিকেলে সারা দেশে সড়ক, মহাসড়ক ও রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্ট অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হবে। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমবেত হয়ে এই কর্মসূচির ঘোষণা করে। তারা হুঁশিয়ারি করে, সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না জানালে সারা দেশে হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে। কোটা বিরোধী আন্দোলনের শনিবারও উত্তাল থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগ মোড় সহ আশপাশের এলাকা। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা বাতিল সহ বিভিন্ন দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অন্যদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে ক্লাস ও পরীক্ষা বর্জন কার্যক্রমে পুরো স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম। সেই খবর জানতে সরাসরি যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে।
নূর, শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন আসলে পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। মিতা, 2 দিনের সাপ্তাহিক ছুটি শেষে আজ 5ম দিনের মতো বিশ্ববিদ্যালয় শিক্ষকরা প্রত্যয় স্কিমে তাদের যে অন্তর্ভুক্তি সেটি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছেন। আজ তাদের সর্বাত্মক যে কর্মবিরতি সেটি চলছে। তারা 3টি দাবি জানিয়েছেন সরকারের কাছে। প্রথম দাবি হচ্ছে তাদেরকে প্রত্যয় স্কিমে যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা বাতিল করতে হবে। তারপরের যেটি দাবি সেটি হচ্ছে তাদেরকে সুপার গ্রেডে নিয়ে যেতে হবে। 12% শিক্ষককে অতিরিক্ত 12% অধ্যাপককে অতিরিক্ত সচিবের মর্যাদায় বেতন দিতে হবে। আর তৃতীয় যে দাবি সেটি হচ্ছে শিক্ষকদের জন্য, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল করতে হবে, আলাদা পে স্কেল করতে হবে, যেটি তারা 2015 সালে সর্বশেষ বেতন স্কেল হবার পর থেকে এই দাবিটি তারা জানিয়ে আসছেন। এই 3 দফা দাবিতে তারা ক্লাস পরীক্ষা বর্জন সহ সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখেছেন, যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত আজকে পর্যন্ত গত 1 জুলাই থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ক্লাস পরীক্ষা একাডেমিক কাজ হয়নি। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকেও প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন চলছে। তাদের আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে, বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কাজ রয়েছে সেগুলো সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই অবস্থায় একেবারে মোটামুটি বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে। এর বাইরে গত 5 জুলাই বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা ঘোষণা দিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাস পরীক্ষা বর্জন করে সর্বাত্মক ধর্মঘট ডাক দিয়েছেন। সেই ধর্মঘটের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের 63টি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করেছেন এবং শিক্ষকরা যদি ক্লাসে ফিরেও যায় সেক্ষেত্রেও তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করবে না, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর। জানছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের খবর। বন্যার খবর জানতে যাচ্ছি জামালপুরে স্থানীয় প্রতিনিধি আসমাউল আসিফের কাছে। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। আসিফ, প্রতিদিন তো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, তো জেলা প্রশাসনের পক্ষ থেকে কি এই বন্যার্তদের জন্য কোনো সাহায্য বা সহযোগিতা পাঠানো হচ্ছে? মিতা, জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত রয়েছে। উজানের দিকে পানি কিছুটা কমলেও বেড়েছে ভাটির দিকে। আজ সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 7 সেন্টিমিটার কমে বিপদসীমার 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এদিকে সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে গত 24 ঘন্টায় 3 সেন্টিমিটার বেড়ে এখন 118 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশীগঞ্জ, সরিষাবাড়ি, মেলান্দ, মাদারগঞ্জ উপজেলার 50টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী। এই পানিবন্দী মানুষের ঘরে ঘরে কিন্তু আসলে এখন তীব্র খাদ্য সংকট চলছে। জেলার বেশ কিছু আশ্রয় কেন্দ্রে হাজার হাজার পরিবার আশ্রয় নিয়েছে, তবে ঠিক সেভাবে কিন্তু আসলে ত্রাণ তৎপরতা লক্ষ্য করা যায়নি। যারা আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছে বা তীরবর্তী এলাকাগুলোতে রয়েছে তাদের মাঝে কিছুটা ত্রাণ পৌঁছালেও যারা বিশেষ করে যমুনার দুর্গম দ্বীপচরগুলোতে অবস্থান করছে তারা কিন্তু ত্রাণ সহায়তার আওতার বাইরেই থেকে যাচ্ছে। দুর্গম হওয়ার জন্য সেখানে সহজে যাতায়াত করা যাচ্ছে না। এদিকে নলকূপগুলো তলিয়ে যাওয়াতে কিন্তু দুর্গত এলাকায় তীব্র সুপেয় পানির সংকটও রয়েছে। আমি যে সমস্ত দুর্গত এলাকা ঘুরে দেখেছি তারা প্রত্যেকেই জানিয়েছে তাদের শুকনো খাবার খেয়ে থাকতে হচ্ছে। এর মধ্যে তারা দাবি জানিয়েছে তাদের রান্না করা খাবার বা রুটি এই ধরনের খাবার তাদেরকে সরবরাহ করার জন্য। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এ পর্যন্ত 320 মেট্রিক টন চাল এবং 4000 প্যাকেট শুকনো খাবার বন্যার দুর্গতদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। মিতা, এই ছিল জামালপুর থেকে বন্যার সর্বশেষ খবরাখবর। জামালপুর থেকে জানছিলাম বন্যার খবর। কষ্টের শেষ নেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভাসা মানুষের। জামালপুর, গাইবান্ধা সহ দেশের 9 জেলায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। দুর্গত অনেক এলাকায় এখনো পৌঁছয়নি ত্রাণ। এদিকে 6 জেলায় বন্ধ রয়েছে 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এক মানবতর জীবন, নির্হারা মানুষ ছুটে চলে নতুন গন্তব্যে।
পাহাড়ি ঢল কিংবা অতিবৃষ্টিতে বন্যার পানি এভাবেই তাড়া করে তাদের। জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ওপরে। পানিবন্দী দেওয়ানগঞ্জ, বকশীবাজার, ইসলামপুর সহ বিভিন্ন উপজেলার 50টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ। বন্ধ রয়েছে শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। ডুবে আছে বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট। 11টি আশ্রয় কেন্দ্রে অবস্থান হয়েছে কয়েক হাজার পরিবারের। গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঘাঘট, ব্রহ্মপুত্র, তিস্তার পানি বিপদসীমার উপরে। পানি ঢুকে পড়েছে সদর উপজেলার 5টি ইউনিয়ন, সুন্দরগঞ্জের 9টি ইউনিয়ন সহ বিভিন্ন উপজেলার 29টি ইউনিয়নে। পানির সঙ্গে বসবাস অর্ধ লক্ষাধিক মানুষের। পাঠদান বন্ধ রয়েছে 80টি শিক্ষা প্রতিষ্ঠানে। আমাদের কোনো খাওয়া দাওয়া নেই, কেউ দেখতেও আসেনি। আমরা খুব অসুবিধা আছি। বাড়ি ঘর সব পানি, ঘরের মধ্যে এক কোমর পানি, অথা শৈল বাচ্চা কই থাকুন নিয়ে জায়গা নাই। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার কিছুটা নিচে থাকলেও ধরলার পানি বিপদসীমার ওপরে। পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। প্লাবিত সদর উপজেলা, পাটগ্রাম সহ কয়েক উপজেলার নিচু এলাকা। বাড়িঘরে 101 কবর পানি, গরু বাছুর নিয়ে কোথায় যায়? রাস্তাঘাট তো সব ভাঙি ছড়ি ধরা নামিয়ে যাওয়া লাগছে। দ্বিতীয় দফা বন্যার 14 দিন পার হলেও সুনামগঞ্জ সদর সহ 10 উপজেলার পানিবন্দী অসংখ্য মানুষ। নদ নদীর পানি বৃদ্ধি ও বৃষ্টিপাত কমে গেলেও বন্যার পানি নামছে ধীর গতিতে। এছাড়া কুড়িগ্রাম, সিরাজগঞ্জে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সরকারি বেসরকারি উদ্যোগে দুর্গতদের ত্রাণ সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়, অভিযোগ বানভাসীদের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বন্যার খবর জানতে আমরা এখন যাচ্ছি সিরাজগঞ্জের স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার কাছে। ইন্না, বন্যার কারণে নিচু এলাকাগুলোর এখন পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন। মিতা, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টা নদীর পানি 3 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো এই পানি বৃদ্ধির কারণে উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো এই পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জের প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং এতে ভোগান্তিতে পড়েছেন এই অঞ্চলের মানুষ। জেলা ত্রাণ ও দুর্যোগ কার্যালয় থেকে আমি যেটা জানতে পেরেছি, তারা যেটি জানিয়েছেন যে জেলার 34টি ইউনিয়নের প্রায় 5362 পরিবারের প্রায় 24,000 মানুষ এই বন্যায় হলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো জেলার আমাদের সিরাজগঞ্জের যে কাজীপুর রয়েছে, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর এবং চোহালি, এই 5টি উপজেলার 49টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে রয়েছে। এই বন্যার পানি কারণে শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে এবং 6,500 হেক্টর ফসলি জমি ইতিমধ্যেই বন্যার পানিতে তলিয়ে গেছে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি সিরাজগঞ্জ সদর উপজেলার সাতিয়ানতলী গ্রাম। এই গ্রামের অসংখ্য তাঁত কারখানা রয়েছে, যে কারণ এই বন্যার পানিতে তাঁত কারখানার মধ্যে ইতিমধ্যে পানি ঢুকেছে এবং তাঁত কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, যে কারণে শ্রমিকরাও বেকার হয়ে পড়েছে। তো প্রতিদিনই এই এলাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যার কারণে মানুষের যে দুর্ভোগ, মানুষের ঘরের ভিতরে যেতে পারছে না, অনেকে বাঁধে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। সিরাজগঞ্জ থেকে জানছিলাম বন্যার খবর। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগরে নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। সাইফুল আলম নীরবকে আহ্বায়ক এবং আমিনুল হককে সদস্য সচিব করা হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিতে। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক করা হয়েছে রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব হয়েছেন তানভীর রহমান আহমেদ রবিন। এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপিতে এরশাদুল্লাহকে আহ্বায়ক এবং নাজিমুর রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে। 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে ঢাকা ও চট্টগ্রামে। এছাড়া বরিশাল মহানগর বিএনপির নতুন আহ্বায়ক হয়েছেন মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব করা হয়েছে জিয়াউদ্দিন শিকদারকে।
আগামী 17 জুলাই পালিত হবে পবিত্র আশুরা। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের আকাশে শনিবার 1446 হিজরি সনের পবিত্র মহরম মাসে চাঁদ দেখা যায়নি। আগামী সোমবার মহরম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী 17 জুলাই পবিত্র আশুরা পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদার। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ কাউসার আহমেদ, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের ওয়াকফ প্রশাসক মোহাম্মদ গোলাম কবির ছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারে মাসের 20 দিন থাকুন খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে কাসেম কাসেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আন্নে কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিল্লেই কিল্লি। তুই কি আর হোলারে বিয়ের দি ওর বাড়িতে আড়াইছ না জেল খানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না কিল্লে। আরে তোর কথা কইতে কইতে অজ্ঞান হচ্ছে, অন জ্ঞানে ফিরেন না। আব্বা আরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী। শুনেন, আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাই গরে এতিমের লাইন হারাইতে চলে গেছেন। এত রান্না টিয়া হইছে ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে এক বেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসিন কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া হইসার লোকে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।